জটিল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক একটা সংবাদের গভীরে যাব। দেশে একটা বিশাল রাজনৈতিক পরিবর্তন তো হলো, কিন্তু এর পরের পরিস্থিতিটা কেমন? সাংবাদিক শাহেদ আলমের ভাষায় এটা ঠিক যেন একটা সুনামির পরের অবস্থা। সবকিছু এলোমেলো, বিশৃঙ্খল, আর এটাই কিন্তু বর্তমান অনিশ্চয়তার প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে। তো এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে কে? নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। তাকে নিয়ে আশা ছিল অনেক, সবাই ভেবেছিল একটা পরিষ্কার পথ হয়তো এবার পাওয়া যাবে, কিন্তু বাস্তবতাটা দেখা যাচ্ছে তার চেয়ে অনেক বেশি জটিল। একজন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব যখন নেতৃত্বে, তখন সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে? চলুন এই নতুন সরকারের বিরুদ্ধে যে মূল সমালোচনাগুলো উঠছে সেগুলো একটু তলিয়ে দেখা যাক। তো সমালোচকরা ঠিক কি বলছেন? তাদের মতে ডক্টর ইউনুসের অভিজ্ঞতা আর রাষ্ট্র চালানোর বাস্তবতার মধ্যে একটা বড় ফারাক রয়ে গেছে। যেমন বলা হচ্ছে, সরকার নাকি বোঝেই না একটা রাষ্ট্র কিভাবে কাজ করে। সব সিদ্ধান্তই অ্যাডহক ভিত্তিতে নেওয়া হচ্ছে, কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই। আরও মারাত্মক অভিযোগ হলো, দেশের প্রধান গোয়েন্দা সংস্থাগুলো নাকি গত ৩ মাস ধরে কোনো রিপোর্টই দিচ্ছে না। এমনকি এমন কথা উঠছে যে ক্ষমতার জন্য একটা ৫০ বছরের পরিকল্পনা করা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, যে নিঃশর্ত সমর্থন তিনি পাচ্ছেন, সেটার দুর্বলতার জায়গাগুলো তিনি ধরতে পারছেন না। ব্যাপারটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝা যায় সরকারেরই এক উচ্চপদস্থ কর্মকর্তার কথায়। শাহেদ আলমের উদ্ধৃতি অনুযায়ী তিনি বলছেন, এই রাষ্ট্র চলছে না, গত ৩ মাস ধরে আমরা কোনো গোয়েন্দা রিপোর্ট পাই না। ভাবা যায়, তার মানে তো এটাই দাঁড়ায় যে সরকার আসলে অন্ধকারে কাজ করছে। দেশের সমস্যাগুলো আগে থেকে আজ করা বা সেটার মোকাবেলা করা দুটোই অসম্ভব হয়ে পড়ছে। আচ্ছা, যে ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে এই রাজনৈতিক পরিবর্তনটা এসেছিল, সেটার এখন কি অবস্থা? দেখা যাচ্ছে সেই ঐক্যে এখন বড়সড় ফাটল ধরেছে। আন্দোলনকারীদের মধ্যেই এখন বিভিন্ন গ্রুপ তৈরি হয়ে গেছে, আর তাদের লক্ষ্যগুলো একদম আলাদা, এমনকি পরস্পর বিরোধী। শাহেদ আলম এই আন্দোলনকারীদের মূলত ৩টে ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগটা হলো যাদেরকে তিনি বলছেন ধ্বংসাত্মক গোষ্ঠী। তাদের একমাত্র লক্ষ্য হলো ক্ষমতা দখল করা আর বর্তমান সিস্টেমটাকে ভেঙে ফেলা। দ্বিতীয় ভাগটা হলো আদর্শিক গোষ্ঠী। তারা চাইছে দেশকে ১৯৭১-এর আগের, অর্থাৎ পাকিস্তানপন্থী একটা পরিচয় ফিরিয়ে নিয়ে যেতে। আর সবশেষে আছে তৃতীয় ভাগ, গঠনমূলক গোষ্ঠী। তাদের লক্ষ্য হলো একটা অন্তর্ভুক্তিমূলক, ধর্মনিরপেক্ষ আর উদার গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা। তার মানে দেখুন, লড়াইটা কিন্তু শুধু ক্ষমতার নয়, এটা তার চেয়েও অনেক গভীর। এই যে ৩টে ভিন্ন ভিন্ন গোষ্ঠীর কথা বললাম, তাদের এই আদর্শে লড়াইটাই আসলে নতুন বিতর্কের মূল কেন্দ্রবিন্দু। আর এই কারণেই স্থিতিশীলতার দিকে এগিয়ে যাওয়াটা আরও অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। আচ্ছা, এই আদর্শিক বিতর্কের পাশাপাশি আরেকটা বড় সংকট কিন্তু দরজায় কড়া নাড়ছে, আর সেটা হলো আসন্ন নির্বাচন। ভয়টা হলো এই নির্বাচনটা সহিংসভাবে বানচাল করে দেওয়া হতে পারে। খোদার ডক্টর ইউনুস নিজেই কিন্তু এই আশঙ্কার কথা বলেছেন। তিনি সতর্ক করে দিয়েছেন যে একটা বড় শক্তি নাকি নির্বাচন বানচাল করার জন্য হামলা চালাতে পারে, অর্থাৎ একটা অবাধ নির্বাচন হতে না দেওয়ার জন্য বড়সড় কোনো সংগঠিত চেষ্টা চলতে পারে। এখন প্রশ্ন হলো, এই বড় শক্তিটা আসলে কে? এখানেও কিন্তু দুটো ভিন্ন মত উঠে আসছে। যেমন গোলাম মাওলা রনি কিছুটা ব্যঙ্গ করে বলছেন, আমেরিকা, ইউরোপের মতো সব বিশ্ব শক্তি তো ডক্টর ইউনুসের বন্ধু, তাহলে এই বড় শক্তিটা নিশ্চয়ই কোনো আসমানি গজব। অন্যদিকে শাহেদ আলমের বিশ্লেষণটা একেবারেই ভিন্ন। তার মতে ডক্টর ইউনুস আসলে অন্ধকারের ঢিল ছুঁড়ছেন। যেহেতু তার কাছে কোনো গোয়েন্দা তথ্য নেই, তাই তিনি রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণে রাখার জন্যে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করতে চাইছেন। এর মধ্যে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিদেশ থেকে একটা বড় হুঁশিয়ারি দিয়েছেন। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী তিনি বলেছেন, আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগকে অংশ নিতে না দেওয়া হয়, তাহলে দলের লক্ষ লক্ষ সমর্থক সেই নির্বাচন বর্জন করবে। কিন্তু মজার ব্যাপার হলো, মাঠের চিত্রটা আবার একটু অন্যরকম। বিভিন্ন খবর থেকে জানা যাচ্ছে শেখ হাসিনার অনেক সমর্থকই আসলে ভোট দিতে আগ্রহী। তারা এই বর্তমান ব্যবস্থা থেকে বেরোনোর জন্য একটা পথ খুঁজছেন, আর নির্বাচনকেই সেই পথ হিসেবে দেখছেন। তো শুধু নির্বাচনই নয়, আরও কিছু মৌলিক বিষয় আছে যা দেশের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিচ্ছে। এর মধ্যে একটা বড় বিষয় হলো জুলাই জাতীয় সনদ নামে একটা গণভোটের প্রস্তাব। এটা মূলত সংবিধান সংস্কারের জন্য একটা জাতীয় ভোট, কিন্তু সমালোচকরা বলছেন পুরো ব্যাপারটা খুবই বিভ্রান্তিকর। এর মধ্যে কোনো স্বচ্ছতা নেই, আর এটা নাকি কিছু প্রান্তিক গোষ্ঠী চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই গণভোট নিয়ে গোলাম মাওলা রনি একটা মারাত্মক সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলছেন, আমরা যা কিছু ভেবেছি, আমাদের ভালোবাসা, আমাদের সমর্থন, সব কিছু পচে গলে নষ্ট হয়ে যাবে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস এই গণভোটের সাথে জড়িত হন।
অর্থাৎ তার মতে এই বিতর্কিত গণভোটের সাথে ডক্টর ইউনূসের নাম জড়ালে তার ওপর মানুষের সব আশা ভরসা পুরোপুরি শেষ হয়ে যাবে। এই পুরো পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের ভাবনাটা কি? তাদের প্রতিক্রিয়া থেকে একটা জিনিস খুব পরিষ্কার। একদিকে মানুষ চায় কল্যাণমূলক রাজনীতি, অর্থাৎ তাদের আগ্রহ অর্থনীতি, স্বাস্থ্য, সামাজিক সমস্যাগুলো নিয়ে। কিন্তু রাজনৈতিক বাস্তবতাটা হলো অবিরাম রাজনীতি, যেখানে ফোকাসটা শুধুই ক্ষমতার লড়াই, মতাদর্শ আর নির্বাচন নিয়ে। এই ফারাকটা নিয়েই সাধারণ মানুষের মধ্যে একটা গভীর হতাশা কাজ করছে। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? পুরো আলোচনা থেকে যে ছবিটা উঠে আসে সেটা বেশ ভয়াবহ। একজন বিশ্লেষক যেমনটা বলেছেন, বাংলাদেশ যেন এখন একটা পুলসিরাত পার হচ্ছে। মানে আগুনের উপর পাতা খুরের ধারের মতো ধারালো একটা সেতু, এর উপর দিয়ে হাঁটা মানে প্রতিটা পদক্ষেপই ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের ভবিষ্যতও ঠিক এমনই একটা অনিশ্চিত আর বিপজ্জনক ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে।